শ্রেয়া তার স্বামী, শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের সঙ্গে একটি শহরে থাকে। শ্রেয়া এবং অজয়ের বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন আগেই। এরই মধ্যে শ্রেয়ার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকেদের বেশ ভালো রকমের অশান্তি শুরু হয়েছে। আর সেই অশান্তির একমাত্র কারণ হলো শ্রেয়া এবং তার শ্বশুরবাড়িতে সকলেই নিরামিষ খায়। তারা কেউ মাছ মাংস খাওয়া তো দূরের কথা, বাড়িতে মাছ মাংস ঢুকতে পর্যন্ত দেয় না। তোমাদের বাড়িতে মাছ মাংস খাওয়া নিয়ে এরকম ঝামেলা হয় জানলে আমি কখনোই এই বাড়িতে বিয়ে করে আসতাম না। আমি সত্যি বলছি। আমাদের বিয়ে হয়ে 1 সপ্তাহ হয়নি, আর তুমি এখন এইসব কথা বলছো শুধুমাত্র তুমি আমিষ খেতে পারছো না বলে? হ্যাঁ, শুধুমাত্র এই কারণেই বলছি। আমার প্রত্যেক দিন ফিশ কারি চাই। ওটা ছাড়া আমার পক্ষে কিছু খাওয়া সম্ভব নয়। যেভাবেই হোক আমাকে ফিশ কারি বানানোর বন্দোবস্ত করে দাও। এটা কোনো মতেই সম্ভব নয় শ্রেয়া। আমি আমাদের জন্মের পর থেকে আজ অব্দি কখনো এই বাড়িতে মাছ ঢুকতে দেখিনি, আর তুমি এখানে মাছ এনে রান্না করার কথা বলছো? তুমি যখন ছোট ছিলে তখন তো তোমার স্ত্রীও ছিল না। সংসারে অনেক কিছুই অন্যরকমের ছিল। সেসব দিনের সাথে আজকের দিনগুলোকে গুলিয়ে ফেলার কোনো মানেই হয় না, তো বলো? তুমি আমার সাথে এই ব্যাপারে যত খুশি তর্ক করার করে নাও, কিন্তু আমি জানি মা বাবা কোনোদিনও এই বাড়িতে আমিষ রান্না করতে দিতে রাজি হবে না। আমি ভেবেই পাচ্ছি না এত বড় কথাটা জানার পরেও কিভাবে বাবা আমাকে এই বাড়িতে বিয়ে দিতে রাজি হলো। আমার বাবা মা তো দুজনেই জানতো আমার প্রত্যেকদিন ফিশ কারির দরকার পড়ে। তারপরে বাবা এটা কেন করলো উপরওয়ালাই জানে। শ্রেয়ার মুখে এমন কথা শুনে অজয় খুবই দুঃখ পায়। সে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এভাবে ফিশ কারি রান্না করা নিয়ে শ্রেয়া এবং অজয়ের মধ্যে প্রায় প্রত্যেকদিন ঝামেলা চলতে থাকে। ঘরে মাছ খেতে না পারলেও শ্রেয়া বাইরে থেকে ফিশ কারি কিনে বাড়িতে নিয়ে এসে খায়। এই ঘটনায় তার শাশুড়ি মা মালাদেবী প্রচন্ড রেগে যায়। সে মাছ মাংসের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না, কিন্তু নতুন বৌমা বলে সে শ্রেয়াকে সেরকম ভাবে শাসন করতেও দ্বিধাবোধ করে। কিন্তু একদিন না একদিন মালাদেবীর এই ধৈর্যের বাঁধটাও যে ভেঙে যাবে সেটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। পাড়া প্রতিবেশী মহিলারাও মালাদেবীর বাড়িতে আমিষ খাবারের কথা শুনে খুবই অবাক হয়। তোমাদের বাড়িতে এই এত বছরে যেই ঘটনা কোনোদিন ঘটতে দেখিনি, তোমার বৌমা এসে সেই ঘটনা 1 মাসের মধ্যেই ঘটিয়ে দিল। তুমি কিভাবে সহ্য করছো এটা? ও আমার বাড়ির নতুন বউ। ও আগে নিজের বাড়িতে থাকতে প্রত্যেকদিন মাছ মাংস খেত। ওর ওই অভ্যাস এখনো যায়নি, আর এই কথা ভেবে আমি ওকে কিছু বলতে পারছি না। তাই বলে প্রত্যেকদিন বাইরে থেকে এসব খাবার এনে খাবে? ও যখন তোমাদের বাড়ির নতুন বউ তখন ওর বোঝা উচিত যে ওর নতুন বাড়িতে ওর এই আমিষ খাবার ব্যাপারটা কেউ মানতে পারছে না। ওকেও তো সবার সাথে মানিয়ে নিতে হবে। তুমি তো অজয়কেও বলতে পারো ওর বউকে বুঝিয়ে বলার জন্য। বিয়ে করে 1 মাসও হয়নি, এতেই আমার ছেলেটা দিনরাত বউয়ের সঙ্গে ঝগড়া করছে। এরপরও আমি কি করে ওর মাথায় আমার দাবিগুলো চাপিয়ে দিই বলতো? জানি না বাবা, আমার বৌদি যদি এমন করতো না তাহলে এমন কড়া শাসন করতাম যে একদিনেই ফিশ চিকেন খাওয়ার সব ভূত মাথা থেকে নেমে যেত। এভাবেই মালাদেবী আর অনিমা দেবী অনেকক্ষণ এই একই বিষয় নিয়ে কথা বলতে থাকে। পাড়া প্রতিবেশীরা এইভাবে তাদের সংসারে আগে কখনো নাক গলায়নি, নাক গলানোর প্রয়োজনও পড়েনি। তাদের পরিবারের মতো ঝামেলা অশান্তিহীন পরিবার বোধহয় এই পাড়াতে আর একটাও ছিল না। মালাদেবীর পরিবার নিয়ে তাদের পাড়ার সকলেই গর্ব করত। আর এখন তাদের বাড়ির বৌমার প্রত্যেকদিন ফিশ কারি খাওয়ার অভ্যাসের জন্য পাড়ার লোক বাড়িতে এসে মালাদেবীকে কত কথা বলে যাচ্ছে। এসব তার একেবারেই পছন্দ হয় না। আমি কিন্তু তোমার এই দৌরাত্ম্য আর পছন্দ করছি না বৌমা। আমাদের বাড়িতে এত বছর যেটা কোনোদিনও হয়নি, তুমি প্রত্যেকদিন সেটাই করছো। আমি কিছুতেই এটা আর মানতে পারবো না। আপনারা আমাকে এই বাড়িতেও রান্না করতে দেবেন না, আবার আমি বাইরে থেকে নিয়ে এসে খেলেও আপনাদের সমস্যা। আপনারা চাইছেনটা কি বলুন তো? তুমি তো এখন আমাদের বাড়িতেই থাকবে, তাহলে তোমার উচিত এই বাড়ির নিয়ম অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া। কিন্তু তুমি তো সেটার এক অংশও করছো না। প্রত্যেকদিন বাইরে থেকে আমিষ খাবার কিনে আনছো বলে পাড়ার লোক আমাকে এসে বলে যাচ্ছে। তাহলে আমাকে বাড়িতে ফিশ কারি বানানোর ব্যবস্থা করে দিন। বাড়িতে বানালে তো আর বাইরে থেকে কিনে আনতে যাব না, তখন কেউ আপনাকে কিছু বলতেও পারবে না। এমন সময় সেখানে অজয় চলে আসে। আমি তো একেবারে বুঝতেই পারছি না তুমি এই অদ্ভুত যাত্রা কেন করছো। তোমার যদি মাঝে মধ্যে আমিষ খাবার খেতে ইচ্ছা করে আমি নিজে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব, কিন্তু তোমার প্রত্যেকদিন এভাবে বাড়িতে আমিষ খাবার আনাটা তো আমাদের কারোরই পছন্দ হচ্ছে না। তোমাদের পছন্দ না হলে আমার তো কিছু করার নেই। ফিশ কারি আমাকে প্রত্যেকদিন খেতেই হবে। আমি বাবার বাড়িতে থাকলেও রোজ খেতাম, আর এখানেও রোজ খাবো। তাহলে তো ভালোই, তুমি প্রত্যেকদিন বাইরে থেকে তোমার পছন্দের ফিশ কারি কিনে আনতে থাকো।
আর পাড়ার লোকজন ফিস করে আমাদেরকে নিয়ে সমালোচনা করতে থাকুক। তাহলে আমাকে বাড়ির মধ্যে রান্না করার একটা আলাদা জায়গার ব্যবস্থা করে দিন, আমি বাড়িতেই নিজের জন্য ফিশ কারি বানিয়ে নেব। অজয় এবং তার মা শ্রেয়ার এমন অহেতুক জেদের কোনো মানেই বুঝতে পারে না। শ্রেয়া প্রত্যেকদিন একভাবে ফিশ কারি খাওয়ার জন্য জেদ করতে থাকে। একদিন তাকে বারণ করা হলেই সে এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যে পাড়া প্রতিবেশীরা ভাবে বোধহয় মালাদেবীর বাড়ির লোক বধূ নির্যাতন করছে। এভাবেই দিন কাটতে থাকে। প্রত্যেকদিন এই একই সমস্যার সম্মুখীন হতে মালাদেবীর আর ভালো লাগে না। তাই সে সিদ্ধান্ত নেয় সে শ্রেয়ার বাবাকে তাদের বাড়িতে ডেকে পাঠাবে। আমি সত্যিই জানতাম না আমার মেয়ে ফিশ কারির জন্য এরকম পাগলামি করতে পারে। আমাদের বাড়িতে তো প্রায় প্রত্যেকদিনই আমিষ রান্না হয়, তাই হয়তো ওর এই পাগলামিটা আমাদের কখনোই চোখে পড়েনি। একদম ঠিক বলেছেন, এটা পাগলামি। আপনারা চালাকি করে আপনাদের পাগল মেয়েকে আমাদের ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছেন। এত খারাপ কথা বলবেন না বিয়ান, যতই হোক শ্রেয়া আমার নিজের মেয়ে, ওর বিরুদ্ধে এইসব কথা শুনতে আমার খারাপ লাগবে। আর আপনার মেয়ের জন্য সারা পাড়া যে আমাদের নামে খারাপ খারাপ কথা বলছে সেটা একবারও ভেবে দেখেছেন? আমাদের বাড়িতে আগে কখনো মাছের নাম উচ্চারণ করা হতো না, এখন সেখানে প্রত্যেক দিন বাড়িতে মাছ আনা হচ্ছে। আমি আজই আমার মেয়ের সাথে কথা বলবো, আমি জানতে চাই ও কেন এরকম কাজ করছে। এই বলে রঞ্জন বাবু শ্রেয়ার সঙ্গে কথা বলবে বলে তার ঘরের দিকে যায়। শ্রেয়া তার বাবাকে দেখে খুবই খুশি হয়, কিন্তু তার বাবার মুখে রাগ এবং অনুশোচনার ছাপ দেখে শ্রেয়া খুবই ঘাবড়ে যায়। শ্রেয়া তার বাবার কাছে জানতে চায় সে কেন শ্রেয়াকে দেখে এমন আচরণ করছে। শ্রেয়ার এমন অবুঝ ব্যবহার দেখে রঞ্জন বাবু আরো রেগে যায়। সে বুঝে উঠতে পারে না শ্রেয়াকে কিভাবে তার পছন্দের খাবার খাওয়া থেকে আটকাতে পারবে। তুই তো ভালো করেই জানিস আমি এখানে কেন এসেছি, জেনে বুঝে এমন ছেলে মানুষই কেন করিস? সবাই সবকিছু পছন্দ করে না, এটা তুই কি বুঝিস না? ঠিকই তো, সবাই তো সবকিছু পছন্দ করে না। ওরা যেমন আমার মতো ফিশ কারি খেতে পছন্দ করে না, তেমনি আমিও ওদের মতো নিরামিষ খাবার খেতে পছন্দ করি না। এত ভালো শ্বশুর বাড়ি পেয়ে সুযোগের সদ্ব্যবহার করছিস। আমার কপালে তোর ছেলে বউয়ের যত্ন পাওয়ার সৌভাগ্য নেই, তাই তোকে একটাই উপদেশ দেব যে তুই তোর এই সামান্য লোভের জন্য এত বড় সংসারটা হারিয়ে ফেলিস না। ওরা সারাদিন আমাকে জ্ঞান দেয়, তাতে ওদের হয় না? আবার তোমাকে ডেকে পাঠিয়েছে। এবার আমার মাথায় আগুন চেপে গেছে। আজকে আমি আমার শাশুড়ি মায়ের নিরামিষ রান্নাঘরেই ফিশ কারি বানাবো, তুমি দেখো। এই বলে শ্রেয়া সেখান থেকে চলে যায়। রঞ্জন বাবুর কথায় কোনো কাজ হয় না দেখে রঞ্জন বাবুও বেশ দুশ্চিন্তায় পড়ে। কিছুক্ষণ পরে সত্যি সত্যি শ্রেয়া তার শাশুড়ি মায়ের রান্নাঘরে ফিশ কারি বানাতে চলে যায়। তার আগে সে বাজার থেকে মাছও কিনে নিয়ে আসে। সে কোনো কিছুর তোয়াক্কা না করেই তার শাশুড়ি মায়ের রান্নাঘরে রান্না করতে শুরু করে। এই ঘটনা দেখে মালাদেবী, অঞ্জন বাবু সবাই সেখানে ছুটে আসে। তোমার এত বড় সাহস, তুমি আমার নিরামিষ রান্নাঘরে মাছ নিয়ে ঢুকেছো? তোমার বাবা তোমাকে বোঝালো, তবুও তোমার লজ্জা হলো না? রঞ্জন বাবু, আমি এই মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। ছি শ্রেয়া ছি, একটা মানুষ কতটা অসহ্য হয়ে উঠলে তবে তার সাথে এক মাস থাকার পরেও তার থেকে আলাদা হতে চাই তুমি জানো? তোমার সাথে কথা বলতেও আমার ইচ্ছা করছে না। তাহলে বলো না কথা, আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ফিশ কারি আমাকে রোজ খেতেই হবে। বাবার বাড়িতে থাকাকালীন মা রোজ রান্না করতো, এখন আমাকেই রান্না করতে হবে। কেন তোকে ফিশ কারি রোজ বানাতেই হবে? কি এমন বাধ্যবাধকতা আছে এটার? তুই কেন নিজের হাতে নিজের সংসারটা ভেঙে ফেলতে চাইছিস? আমি আমার সংসার ভাঙতে চাইছি না, বরং আমাদের ভাঙা পরিবারটা জোড়া লাগাতে চাইছি। এরা না হয় নাই বুঝতে পারে, কিন্তু তুমিও আমার কথা বুঝবে না, এটা আমি স্বপ্নেও ভাবিনি। তোমাদের ভাঙা পরিবার মানে কোন পরিবার ভাঙা? কি আবল তাবল বলছো তুমি? এই বাড়িতে মাছ রান্না করাটাকে পাকাপাকি নিয়ম তৈরি করার জন্য যা খুশি তাই গল্প বানাচ্ছ। গল্প বানাচ্ছি না, আমি জানতাম আমার কথা তোমাদের বিশ্বাস হবে না, বা আমার কথাটা তোমাদের ছেলে মানুষই বলে মনে হবে, তাই আমি নিজে থেকে কখনো তোমাদেরকে কিচ্ছু বলিনি। আরে বাবা, এত ভূমিকা না করে যেটা সমস্যা সেটা আগে বলো। আমি তোমাদের এই আমিষ রান্নার মাঝে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। শ্রেয়া এক এক করে তার পুরানো সমস্ত স্মৃতি তার শ্বশুরবাড়ির সকলের সামনে তুলে ধরতে থাকে। আজ থেকে প্রায় কয়েক বছর আগের কথা, যখন শ্রেয়াদের গ্রামে এক বীভৎস বন্যা হয়। সেই বন্যায় প্রচুর ঘরবাড়ি লোকজন ভেসে যায়। বন্যা ত্রাণ কর্মীরা সেই ভেসে যাওয়া লোকেদের মধ্যে বেশ কয়েকজনকে ফিরিয়ে আনতে পারলেও অধিকাংশ লোককেই তারা ফিরিয়ে আনতে পারেনি। কেউ কেউ জলে ডুবে মারা যায়, আর কেউ কেউ একেবারে নিরুদ্দেশ হয়ে যায়। সেই নিরুদ্দেশ হয়ে যাওয়া মানুষগুলোর মধ্যে একজন ছিল শ্রেয়ার ভাই সোহম। আমার ভাই ফিশ কারি খেতে খুব ভালোবাসে, এই জন্যই তো মা প্রত্যেক দিন ফিশ কারি বানাতো। আর এখন আমাকেও বানাতে হয় বা বাইরে থেকে কিনে এনে ঘরে রাখতে হয়। যদি কোনোদিনও ভাই বাড়ি ফিরে আসে, সেদিনের জন্য তো আমার কাছে ফিশ কারি মজুত রাখতে হবে, তাই না? এই বলে শ্রেয়া আবার নিজের মতো করে রান্না করা শুরু করে দেয়।
অজয় সহ আরো বাকি সবাই রান্নাঘর থেকে বেরিয়ে চলে যায়। এমনটা সত্যি হয়েছে বিআই মশাই? আমরা তো জানতাম আপনার একটাই মেয়ে, আপনাদের সাথে যে এত কিছু হয়েছে তা তো আমরা সত্যিই জানতাম না। শ্রেয়ার ভাইকে কি সত্যি কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি? আপনারা ঠিকভাবে খুঁজেছিলেন তো? হ্যাঁ খুঁজেছিলাম, তবে শুধুমাত্র শ্রেয়ার মন রাখার জন্য। সেদিন ওই বন্যায় ডুবে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন আমার ছেলেও ছিল, তবে এই কথা আমরা শ্রেয়াকে কখনোই বলতে পারিনি। আপনারা তো দেখছেন ভাই হারিয়ে গেছে ভেবে ও কিরকম পাগলামি করছে। এরপরেও আমরা কিভাবে ওকে বলতাম বলুন তো, জোর ভাই আর বেঁচে নেই। রঞ্জন বাবুর কথা শুনে সকলের চোখে জল চলে আসে। তারা বুঝতে পারে শ্রেয়া শুধুমাত্র নিজের খাওয়ার জন্য নয়, বরং তার ভাইয়ের আগমনের প্রস্তুতিতেই প্রত্যেকদিন ফিশ কারি কিনে আনে অথবা বাড়িতে রান্না করে। সমস্ত কিছু শুনে মালা দেবী আবার শ্রেয়ার কাছে যায়। এবার থেকে তুমি এই রান্নাঘরেই মাছ রান্না করতে পারো। আমি না হয় বাড়ির পিছনে স্টোর রুমটাকে নিজের নিরামিষ রান্নাঘর বানিয়ে নেব। সত্যি বলছেন মা? পরে আবার অন্য কথা বলবেন না তো আপনি? হ্যাঁ একদম সত্যি কথা বলছি। তুমি যতই ইচ্ছা ফিশ কারি বানাও, আর যা মন চাই তাই করো, আমি আর তোমাকে কোনো কিছুতে বাধা দেব না। সেদিনের পর থেকে শ্রেয়ার শ্বশুর বাড়িতে শান্তি নেমে আসে। কেউ আর শ্রেয়াকে কোনো রকমের বকাবকিও করে না, আর শ্রেয়ার সাথে কেউ কোনো রকমের ঝামেলায় যায় না। এভাবেই বেশ কয়েকদিন কাটে। একদিন অজয় শহরের সবচেয়ে বড় মনোরোগ বিশেষজ্ঞর কাছে শ্রেয়াকে নিয়ে যায় এবং তৎক্ষণাৎ শ্রেয়ার চিকিৎসা শুরু করা হয়। বেশ কয়েক মাস এভাবে শ্রেয়ার চিকিৎসা চলার পর শ্রেয়া একটু সাধারণ জীবনযাপনে ফিরে আসে। সে এখন মাঝে মাঝে তার শ্বশুর বাড়িতে তৈরি সমস্ত নিরামিষ খাবারও খুব আরাম করে খায়। মমতা দেবীর বাড়িতে একদিন তার বান্ধবী শিলা দেবী এবং বান্ধবীর বৌমা রিমা ঘুরতে আসে। সেখানে এসে মমতা দেবীর তার বৌমার প্রতি ব্যবহার দেখে শিলা এবং তার বৌমা দুজনেই খুবই অবাক হয়ে যায়। শিলা তার বৌমা রিমার সঙ্গে ঠিক যতটা ভালো ব্যবহার করে, মমতা দেবী তার বৌমা মালার সাথে ঠিক ততটাই খারাপ ব্যবহার করে। আমরা আজকে প্রথমবার তোদের বাড়িতে তোর বৌমাকে দেখতে এলাম, আর তোর ব্যবহার দেখে একেবারে অবাক হয়ে গেলাম। তুই তোর বৌমার সাথে এরকম ব্যবহার করলে ও যে কোনোদিনও তোকে নিজের করে নিতে পারবে না, এই কথা তুই কি বুঝতে পারিস না? ও কে আমাকে নিজের করার? আমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে আমি যে ওর ভবিষ্যৎ শুধরে দিয়েছি সেটাও ভালোভাবেই জানে। আমার সাথে খারাপ ব্যবহার করতে এলে আমিও আমার ছেলের কাছে নালিশ করে দেব। হ্যাঁ, নালিশ করলেই সবকিছু হয় না মমতা। তোর ছেলে তোর নালিশ একদিন শুনবে, 2 দিন শুনবে, তারপর তোর যখন বয়স হবে তখন তো এরাই তোকে দেখবে। এদের সাথে খারাপ ব্যবহার করে তুই তো নিজের ভবিষ্যৎটাই খারাপ করছিস। তুই রাখ তো এসব। ও তো আমার নিজের মেয়ে নয় যে আমার অসুবিধা হলে ও আমার খেয়াল রাখবে। আর যদিও বা রাখে সেটা ওর কর্তব্য। বৌমারা নিজেদের কর্তব্য পালন করবে, এটাই নর্মাল। তার জন্য বৌমাদের মাথায় তুলে রাখতে হয় না, পায়ের জুতো সবসময় পায়ে রাখতে হয়। আর তাছাড়া বৌমারা কখনো মেয়ে হতে পারে না। আমি অনেকক্ষণ ধরে আপনার খারাপ খারাপ কথা শুনছি, কিন্তু আপনাদের মাঝে কথা বলবো না বলে কিছু বলতে পারছিলাম না। তবে আর পারছি না আমি। বৌমারা মেয়ে হতে পারে মাসিমা, যদি শাশুড়িরা তাদের সঙ্গে শাশুড়ির মতো ব্যবহার না করে মায়ের মতো ব্যবহার করে। তোর বৌমাকে বুঝিয়ে দিছিলা যে কোনো ভদ্রবাড়ির বউ এইভাবে গুরুজনদের সঙ্গে মুখে মুখে তর্ক করে না। এই কারণেই বললাম বৌমাকে বেশি তোল্লাই দেওয়া উচিত না। আমার থেকে শেখ বৌমাদের সাথে কেমন ভাবে ব্যবহার করতে হয়। এই বলে মমতা দেবী তার বৌমা মালাকে সেখানে ডাকে। মালা সেখানে আসতেই মমতা দেবী আবার তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। আমার বান্ধবীরা কখন এসেছে তুমি দেখেছো? তাহলে এতক্ষণ হয়ে যাওয়ার পরেও ওদের জন্য এখনো তুমি কোনো খাবার বানিয়ে আনলে না কেন? তুমি কি চাইছো আমার বন্ধু বান্ধবদের সামনে আমার নাক কাটা যাক, তাই তো? আসলে আমি একা হাতে সব করছি তো, তাই একটু সময় লাগছে। আপনারা বসুন না আন্টি, আমি এক্ষুনি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। বেশি সময় লাগবে না আমার। কেন তুমি একা হাতে কেন করছো? তোমাদের বাড়িতে তো আগে অনেকগুলো কাজের লোক ছিল, তারা সব কোথায় গেল? কোথায় আবার ছাড়িয়ে দিয়েছি। আমার বাড়িতে আর কোনো কাজের লোক নেই। বাড়িতে ছেলের বউ থাকতেও যদি কাজের লোককে দিয়ে কাজ করাতে হয়, তাহলে ছেলের বউকে বাড়িতে এনে কি আর করলাম? তাহলে আপনিও একটু ওর হাতে হাতে সাহায্য করে দিন। আমরা তো ওর সাথেই দেখা করতে এসেছি। এখন অবধি আপনার বৌমা আমাদের সামনে এসে 2 মিনিট বসতে পারলো না। আপনি বললে আমি গিয়ে ওর সাহায্য করে দিতে পারি। কোনো দরকার নেই। ওকে কি সারাদিন বসে বসে খাওয়ার জন্য আমার ছেলের বউ করে নিয়ে এসেছি? ও যা করছে একাই করুক, দেখি কতক্ষণে আসতে পারে। যত সময় যায় ততই মমতা দেবীর ব্যবহারে শিলা এবং তার বৌমা অবাক হতে থাকে। বেশ কিছুক্ষণ পরে মমতা দেবীর বৌমা মালা সকলের জন্য চা খাবার নিয়ে আসে। তার মুখ চোখ দেখেই বুঝতে পারা যায় সে কতটা পরিমাণে ক্লান্ত।
কিন্তু তবুও ছোট ছোট কাজের জন্য মমতা দেবী তার বৌমাকে একটার পর একটা অর্ডার করতেই থাকে। এসব দেখে রিমার মোটেই পছন্দ হয় না। সে মালার সাথে আলাদা করে কথা বলতে চাইলেও মমতা দেবী তা করার সুযোগ দেয় না। আপনারা দুই বান্ধবী এতদিন পর দেখা করলেন, আপনারা নিজের মতো কথা বলুন না। আমি পাশের ঘরে গিয়ে মালার সঙ্গে একটু কথা বলি, বাড়ির মধ্যেই তো আছি, অসুবিধা কি? হ্যাঁ বৌমা, তুমি যাও, মেয়েটা সকাল থেকে অনেক খেটেছে, ওকে নিয়ে একটু ঘরে গিয়ে বসো, আমরা দুই বন্ধু ততক্ষণ গল্প করি। তুই তোর বৌমাকে এত প্রশ্রয় দিস তা তো আমি জানতাম না। এদেরকে বেশি প্রশ্রয় দিলে এরা মাথায় উঠে বসে, কখন দেখবি ফুরুত করে পালিয়েছে, চাইলে এবার ফিরিয়ে আনতে পারবি না বলে দিলাম। তাই জন্য খাঁচার পাখিদের সবসময় খাঁচায় রাখতে হয়। আপনার খাঁচার পাখিকে আমি খাঁচা খুলে বাইরে বের করে দিইনি আন্টি, শুধু একটা খাঁচার থেকে অন্য খাঁচায় নিয়ে যাব বলছি, আপনারা গল্প করুন। এই বলে রিমা মালার ঘরে চলে যায় এবং তারা একসঙ্গে নানান রকমের আলোচনা করতে থাকে। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে রিমা জানতে পারে মালা উচ্চশিক্ষিত এবং অনেক বড় কোম্পানিতে চাকরি করার সমস্ত যোগ্যতাই তার আছে, কিন্তু মমতা দেবী তাকে নিজের বাড়ির ফুল টাইম কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে। তুমি এত পড়াশোনা শিখে সারাদিন বাড়ির কাজ করছো? আমার শাশুড়ি মা তো আমাকে চাকরি করতে বলেছে, মনের মতো চাকরি পাই না বলে আমি করি না, কিন্তু তুমি তো ট্রাই করতে পারো। না না, এসব বলো না, চাকরি করলে ঘর কি সামলাবে? আমাদের বাড়িতে কত কাজ বলো তো, কোনো কাজের লোক নেই, সব কাজ আমাকেই করতে হয়। এত কাজ করে চাকরি করতে গেলে আমি তো ক্লান্ত হয়ে পড়বো। প্রথম প্রথম একটু ক্লান্ত হয়ে যাবে, কিন্তু পরে তো নিজে যখন রোজগার করা শুরু করবে তখন সেই টাকা দিয়ে নিজের টাকায় তুমি একটা কাজের লোক রাখতে পারবে, এতে তোমার শাশুড়ি মাও কিছু বলতে পারবে না, তোমার কাজে বেশ কিছুটা সাহায্য হবে। রিমার কথা শুনে মালা বেশ আনন্দ পায়। কিছুক্ষণ পর রিমা আর শিলা নিজেদের বাড়িতে ফিরে যায়। মালা আবার নিজের ঘর সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এইভাবেই বেশ কিছুদিন কাটে। এত কাজ করে করে বিরক্ত হয়ে একদিন মালা তার স্বামী বিবেককে তার চাকরি করার কথা বলেই বসে। তুমি কি পাগল হয়ে গেলে? তুমি তো জানো তুমি চাকরি করাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মা যদি জানতে পারে তাহলে তো তুলকালাম কাণ্ড করে বসবে। কেন শুধু শুধু বাড়িতে ঝগড়া বাঁধাতে চাইছো বলো তো? আমি এত পড়াশোনা শিখেছি শুধু কি ঘরের কাজ করব বলে? আর আমরা দুজনেই যদি চাকরি করি তাহলে তো বাড়িতে আরো কিছু টাকা আসবে, তাহলে তো আমাদের সংসার আরো বেশি সচ্ছল হয়ে যাবে, আর তোমার একার উপর সংসারের সমস্ত দায়িত্ব পড়বে না। তুমি যা ইচ্ছে তাই করো, কিন্তু মাকে মানানোর দায়িত্বও তোমার। এসব কাজ আমি করতে পারবো না, সারাদিন অফিসে এমনিতেই অনেক মাথা খারাপ হয়, তার উপর আবার নতুন করে একটা মাথা ব্যথার দায়িত্ব আমি নিতে পারবো না বলে দিলাম। মালা সুযোগ বুঝে মমতা দেবীকে তার চাকরি করার কথা বলতে গেলে তার শাশুড়ি মা প্রচন্ড রেগে যায়। নিশ্চয়ই শিলার বৌমা তোমার মাথায় এসব ঢুকিয়ে দিয়ে গেছে, তাই তো? শিলা যেরকম শক্ত হাতে হাল ধরতে পারে না, সেই জন্য নিজের বৌমাটাকে যেমন উচ্ছন্নে পাঠাচ্ছে তার সাথে সাথে তোমাকেও উচ্ছন্নে পাঠাচ্ছে। দেখো, আমি এর মধ্যে ওদের বাড়িতে গিয়ে একটা হেস্তনেস্ত করেই আসবো। রিমা বলুক আর নাই বলুক, চাকরি তো আমি নিজেও করতে চাই। আমি নিজে চাকরি করলে আমার বাবা মাকেও কিছু টাকা পাঠাতে পারবো আর সংসারেও দিতে পারবো, তাহলে বিবেকের উপর বেশি চাপ পড়বে না। মমতা দেবী মালার কোনো কথা গ্রাহ্য করে না, সে মালাকে চাকরি করতে বারণ করে দেয়। তারপর থেকে মালা রিমার সাথে কথা বললেই মমতা দেবী খুবই রেগে যেত। এভাবেই বেশ কয়েকদিন কাটে। একদিন রিমা এবং মালা দুজনে ফোনে গল্প করছিল। মালাকে কাজ করতে করতে ফোনে গল্প করতে দেখে মমতা দেবী নিজের রাগ ধরে রাখতে পারে না। সে রান্নাঘরে এসে মালার কান থেকে ফোনটা নিয়ে সেটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আমার বাড়িতে থেকে আমার ছেলের টাকায় খেয়ে তুমি আমার নামে নিন্দা করছো? তোমার এত বড় সাহস! দাঁড়াও, আজকে আসুক বিবেক বাড়িতে। বিবেক বাড়িতে এলে 2 মিনিটও দেরি না করে মালা দেবী তার ছেলেকে সব কথা বলে দেয়। সব কথা শুনে বিবেক খুব রেগে যায়। তাহলে তো আগে থেকেই বলতে পারতে যে তোমার বাড়ির জন্য বৌমা নয়, বিনা পয়সায় কাজের লোক লাগবে। তাহলে যত পয়সাই খরচ হোক না কেন, আমি একটা জায়গায় 10টা কাজের লোক রেখে দিতাম। এইভাবে তাহলে প্রত্যেকদিন মালাকে মানসিকভাবে অত্যাচারিত হতে হতো না। বউ আসতে না আসতেই মাকে ছেড়ে বউয়ের দলে ফিরে গেলি, এখন আমার কথাও তোর খারাপ লাগছে? বউ যা বলছে সেটাই ঠিক, তাই তো? ও যেটা বলছে সেটাই ঠিক, এরপর থেকেও কাজ করতে যাবে। আর আমি যখন ওকে অনুমতি দিয়ে দিয়েছি তুমি ওকে আটকাতেও পারবে না। ও আমার স্ত্রী আর আমি ওর সর্বপ্রথম অভিভাবক, বুঝেছো? ছেলের কাছে এভাবে অপমানিত হয়ে মমতা দেবীর রাগ আরো বেড়ে যায়। সে রিমাকে বকাবকি করার জন্য শিলা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে দেখে শিলা দেবী তার বৌমার পা টিপে দিচ্ছে। আমি জানতাম তোর বৌমা এরকমই হবে, নিজের শাশুড়িকে তো হাত করেছে। এতটাই নিচু প্রকৃতির মেয়ে যে নিজের শাশুড়ি মাকে দিয়ে পা টেপাতেও দ্বিধাবোধ করেনি।
ও আবার আমার বৌমাকে গিয়ে বুদ্ধি দিয়ে এসেছে যাতে আমার বৌমা বাইরে কাজ করতে বেরোয়। খারাপ কোনো বুদ্ধি দিইনি তো মাসিমা, ও যথেষ্ট শিক্ষিত আর ট্যালেন্টেড মেয়ে, ওর যেটা করা উচিত আমি সেটাই বলেছি। আমার বাড়িতে এসে শুধু শুধু আমার বৌমাকে অপমান করিস না। ও আমাদের সংসারের জন্য কত কাজ করে তোর কোনো ধারণা আছে? সারাদিন অফিসে খেটে এসে বাড়িতে রান্না করে, আবার অফিসে যাওয়ার আগেও রান্না করে যায়। তাই ওর যদি একটু পায়ে ব্যথা হয় তাহলে কি আমি পা টিপে দেবো না? তুই নিজে খাল কেটে কুমির আনছিস। বৌমারা কখনো মেয়ে হতে পারে না, ওরা শুধু সুযোগের সদ্ব্যবহার করে, আমাদেরকে বোকা বানাতে পারে। তুই এবার শক্ত হাতে হাল ধর, না হলে তোর সংসার বানের জলে ভেসে যাবে বলে দিলাম। আমার সংসারের কথা তোকে চিন্তা করতে হবে না, তুই নিজের সংসার সামলা, তোর ব্যবহার ঠিক কর। মালা তোর বৌমা হওয়ার আগে কারোর মেয়ে, তোর নিজের মেয়ে নেই বলে তুই এভাবে অন্যের মেয়েকে কষ্ট দিতে পারিস না। তুই ওর সাথে মায়ের মতো ব্যবহার কর, দেখবি একদিন ও তোর নিজের মেয়ের মতো হয়ে যাবে। শিলা দেবীর কাছে এমন কথা শুনে মমতা দেবী সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে নিজের বাড়িতে চলে আসে। কয়েকদিন পর মালা অফিস জয়েন করলে সে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে তারপর অফিসে চলে যায় এবং আবার বাড়ি ফিরে এসে সমস্ত কাজ করে। আমি আপনার রান্না করে দিয়েছি মা, আর আপনার যখন ওষুধ খাওয়ার সময় হবে আমি আপনাকে অফিস থেকেই ফোন করে নেব, না হলে আপনি ভুলে যাবেন। আর ভুল করেও 1 চামচের বেশি 2 চামচ চিনি দিয়ে চা খাবেন না, ঠিক আছে? এবার তো তুমি বলবেই যে বৌমারা কখনো মেয়ে হতে পারে না, তাই না? তোমার নিজের মেয়ে থাকলেও কি তোমার এতটা যত্ন করতো না? মমতা দেবী বিবেকের প্রশ্নের উত্তরে কিছু বলতে পারে না। কিছুক্ষণ পরে মালা আর বিবেক ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে গেলে মমতা দেবী সারাদিন বিবেকের বলা কথা এবং শিলার বলা কথাগুলো মনে করতে থাকে। ভাবতে ভাবতে সে নিজের ভুল বুঝতে পারে এবং অফিস থেকে ফিরে আসার আগেই সে ঘর গুছিয়ে মালা ও বিবেকের জন্য টিফিন বানিয়ে রাখে। মালা অফিস থেকে ফিরে আসলে মমতা দেবী নিজের হাতে তার জন্য জল নিয়ে আসে। তার পাশে বসে তার সারাদিনটা কেমন কাটলো সেসব জিজ্ঞাসা করে। মালা তার শাশুড়ি মায়ের এমন ব্যবহারে একদমই অবাক হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি সত্যি নিজেই কখনো মা হতে পারিনি, তাই বারবার বলে এসেছি যে বৌমারাও কখনো মেয়ে হতে পারে না। কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি আমার নিজের মেয়ে থাকলেও হয়তো আমার এতটা যত্ন করতো না যতটা তুমি আমার যত্ন করো। তুমিও আমাকে ক্ষমা করে দাও মা। আর হ্যাঁ, আজ থেকে আমি তোমাকে তুমি করেই বলবো। নিজের মাকে কেউ কখনো আপনি বলে ডাকে না, তুমি ডাকটা কত আপন বলো তো। মালার কথা শুনে মমতা দেবীর চোখে জল চলে আসে। বিবেক ও তার মায়ের এমন পরিবর্তন দেখে খুবই খুশি হয়। মমতা দেবী শিলা ও তার বৌমার কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। তারপর থেকেই তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।